তোর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি যাচ্ছি। সময় কাটানোর জন্য ফোনটা একটু বের করলাম। ঠিক সেই সময় মোবাইলে একটা মেসেজ আসলো। আমার সামনে আমার প্রিয় বন্ধুটি কফিনের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। মেসেজ করেছে তার সেই প্রিয় বন্ধুটির গার্লফ্রেন্ড অবন্তী। আমি মেসেজগুলা পড়া শুরু করলাম। আমাকে মাফ করে দিও। আমি যে বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারিনি, সেই বাবা যখন অসহায়ের মতো আমার সামনে দুই হাত জুড়ে কান্না শুরু করতে লাগলো, তখন সেই বাবার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গেল। তাই আজ 11 দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী। আমাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ সময় পর্যন্ত তোমার পাশে থাকবো। আমার সব সময় ভয় হতো যে তুমি আমাকে কষ্ট দেবে, হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। অথচ দেখো, আমি তোমাকে কষ্ট দিলাম। আমি তোমাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেললাম। জীবনটা বড় অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে আমি তোমাকে কাঁদতে কাঁদতে বলতাম আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি হাসতে হাসতে উত্তর দিতে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তুমি গেলে যেতে পারো। তখন আমি অনেক রাগ করতাম, কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এমন কোনো পৃথিবী আমি কল্পনাও করতে পারিনি। অথচ দেখো, আজ অন্য কেউ হচ্ছে আমার স্বামী। রোজ তার সাথেই আমার ঘুমাতে হয়। ঘুম থেকে উঠে তার মুখটাই আমাকে দেখতে হয়। মানুষের জীবন এমন কেন যে যাকে চাই যদি তাকে পাই? প্রকৃতির তাতে কি আসে যায়? কেনই বা প্রকৃতি আমাদেরকে কাঁদায়? হুট করে সবকিছু হয়ে গেছিল, তাই আমি ইচ্ছা করেই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিই। আমার নাম্বারটা বন্ধ করলাম। বিয়ের দিন ভাইয়ের ফোন হাতে নিয়ে আমার ফেসবুক আইডিটা নষ্ট করে দিলাম। তুমি অনেক কষ্ট পেয়েছো আমি জানি। যার সঙ্গে সারা জীবন কাটবো ভেবেছিলাম তাকেই শেষমেশ কষ্ট দিলাম। আমার পরিবারের সবাই খুশি। আমার স্বামীটা খুব ভালো। এখন পর্যন্ত যা ব্যবহার করেছে আমার ভালোই লেগেছে, কিন্তু ভবিষ্যতে কি হবে তা জানি না। তোমার কি আমাদের প্রথম দেখা হওয়ার কথা মনে আছে? তবে সেটাই কি প্রথম দেখা, সেটাই কি শেষ দেখা হবে, এটা কখনো আমি ভাবতে পারিনি। আসলে মানুষের চিন্তা ভাবনার বাইরেও যে কত কিছু ঘটে যায়, তাই না? সেদিন আমি তোমার সাথে 3 ঘন্টা ছিলাম, কিন্তু সেই 3 ঘন্টায় কেউ কাউকে স্পর্শ করিনি। কিন্তু সেদিন রিকশায় তুলতে তোমার হাত যখন বাড়িয়ে দিয়েছিলে, তখন আমি তোমার হাত প্রথম স্পর্শ করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, সেদিন কখনোই তোমার হাতটা আমার ছাড়তে ইচ্ছা করছিল না। তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয় এখনো আছে। আচ্ছা, আমি তো এখন আর তোমার নেই, শাড়িগুলো কি আমি পাবো? তোমার তো যখনই কোনো শাড়ি পছন্দ হতো তুমি কিনে রেখে দিতে। আমি বলতাম বিয়ের পর সবগুলো একসাথে নেব। কিন্তু দেখো, আজ আমি বিবাহিত, কিন্তু আমার স্বামী তুমি নও। আমি এমনটা কখনোই চাইনি। নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করে নিও, তারপর শাড়িগুলো তাকে দিও। যদি না জেনে থাকো, বিয়ের পর তোমার বউকে দিয়ে উপলব্ধি করে নিও। তোমার সাথে আমার অনলাইনে পরিচয়, এই চিন্তা করেছি বেঁচে থাকতে আর অনলাইনে আসবো না। আমার নাম্বারটাও বন্ধ করে দিয়েছি। আজকের পর থেকে আমাদের আর কোনোদিনও কথা হবে না। তোমার কাছে একটা অনুরোধ, যদি কখনো চলার পথে আমাদের দেখা হয়ে যায়, তাহলে প্লিজ অচেনা হয়ে চলে যাও। নিজের যত্ন নিও আর জীবনটাকে গুছিয়ে নিও। জীবন তো একটাই। ভালো থেকো। কিন্তু আমি ভালো নেই। এটি তোমারই অবন্তী। আমি সবগুলো মেসেজ একত্রে পড়লাম। আমার সামনে চিরনিদ্রায় শুয়ে আছে ফাহাদ। অবন্তী পরপর 5 দিন অনলাইনে আসেনি। এর মধ্যে ফাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তখন এক রাতে অফিস থেকে এসে ফাহাদ রাগে তার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। ভাঙা মোবাইল আর ঠিক করা হলো না। ফাহাদ তার সিমটা আমার ফোনে ইনস্টল করে। জরুরি কোনো কল এলেই একমাত্র ফাহাদকে দিতাম। আর ফাহাদ রাগ করে বলল, যতদিন না পর্যন্ত অবন্তী আমাকে SMS করে, ততদিন পর্যন্ত আমি আর নতুন ফোন নিব না। মোবাইল ভাঙার 2 দিন পরে ফাহাদের প্রচন্ড জ্বর আসে। একদিনের মধ্যেই ফাহাদকে হসপিটালে ভর্তি করালাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ফাহাদের ডেঙ্গু জ্বর হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, ডাক্তারের কথা আমরা বিশ্বাস করলাম। কিন্তু ডাক্তার তো সবকিছুর খবর জানেন না। যিনি জানেন তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। ফাহাদের হয়তো এই জ্বরকেই মৃত্যুর একটা ওসিলা বানিয়েছিলেন। যে ডাক্তার বলেছিল চিন্তার কোনো কারণ নেই, আজ সকালেই সেই ডাক্তার ফাহাদকে মৃত ঘোষণা করলো। ফাহাদের আর জানা হলো না অবন্তীর কথা। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম অবন্তীকে ফাহাদের মৃত্যুর খবরটা আর জানাবো না। অবন্তী যদি সত্যি আর অনলাইনে না আসে, সেই পুরনো সিমটা ইউজ না করে, তবে সে ফাহাদের মৃত্যুর খবরটা কখনোই পাবে না। কি লাভ সেই সদ্য সংসার করা মেয়েটাকে কষ্ট দিয়ে? অথচ আমি ভাবলাম সে হয়তো ভাববে ফাহাদ অনেক ভালো আছে। কোনো একদিন শাড়ি পরতে গিয়ে অবন্তীর হয়তো ফাহাদের কথা মনে পড়বে। সে হয়তো ভাববে ফাহাদের কেনা শাড়িগুলো তার স্ত্রী পরে রোজ তার সামনে আসে। কিন্তু ফাহাদের সাদা কাফন পরে যাওয়ার ঘটনাটা তার অজানায় থাকুক। আমি ফাহাদের নাম্বার থেকে অবন্তীকে একটা SMS দিলাম, আমার জন্য ভেবো না। স্বামীর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। বিবাহ বন্ধন জীবনের সবচেয়ে বড় একটা বন্ধন। ভালো থেকো আর স্বামীকে ভালোবেসো। অবন্তী রিপ্লাই দিল, এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর মেসেজ দিও না। বিদায়।
চিরবিদায়। আমিও মোবাইলটা পকেটে রাখলাম। অ্যাম্বুলেন্স ততক্ষণে ফাহাদের বাড়ির সামনে পৌঁছে গেছে। কফিনে থাকা ফাহাদের মৃত্যু দেহটা নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমি ফাহাদের কফিনটা স্পর্শ করে বললাম, তোর সঙ্গে আর কোনোদিন একই গাড়িতে চড়ে ভ্রমণ করা হবে না। আজ তোর আর আমার ভ্রমণের শেষ দিন। বিদায় বন্ধু, চিরবিদায়।